গুড ইভিনিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে পিএসসি ক্লার্কশিপের এক্সামটা আসতে চলেছে, তার জন্য আজ 2019 সালে পিএসসি ক্লার্কশিপে যে দুটো শিফটে এক্সাম হয়েছিল, তার মধ্যে ফার্স্ট শিফটে জিকেজিএস এর যে কোশ্চেনগুলো দিয়েছিল সেগুলো নিয়ে আজকের এই ক্লাসে আলোচনা থাকবে। এবং কালকের ক্লাসে অর্থাৎ পরবর্তী ক্লাসে নেক্সট শিফট অর্থাৎ সেকেন্ড শিফটে যে কোশ্চেনগুলো এসেছিল জিকেজিএস এর, সেগুলো নিয়ে আমরা কালকে আলোচনা করব। তো প্রত্যেককে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে। এর ফলে দুটো বেনিফিট হবে। একটা হলো আমরা প্রত্যেকটা কোশ্চেনের পাশাপাশি যেমন ভাবে আমরা ডিসকাস করি, সেই ডিসকাস করতে করতে যাব। তো এর ফলে সেখান থেকে সেই কোশ্চেন রিলেটেড আরো ফ্যাক্ট তোমাদের জানা হয়ে যাবে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, পিএসসি ক্লার্কশিপে কেমন ধরনের কোশ্চেন আসে সেটা সম্বন্ধে একটা আইডিয়া তোমাদের চলে আসবে। তো শুরু করছি আজ জিকেজিএস এর ক্লাস প্রিভিয়াস ইয়ার 2019 এর ফার্স্ট শিফটের। তার আগে দেখবো যে পিএসসি ক্লার্কশিপের সিলেবাসটা কি। অনেকে বলছে পিএসসি ক্লার্কশিপের সিলেবাসটা কি, একবার বলতে, তাই আমি এটা আজকে রেখেছি। তো পিএসসি ক্লার্কশিপের সিলেবাস বলতে জিকেজিএস এর ওপরে থাকবে 40 মার্কস। জিকেজিএস এর মধ্যে কি কি প্রত্যেকেই আশা করি জানো। হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, আছে ইকোনমিক্স, পলিটি, আছে তোমাদের সায়েন্সের তিনটে সাবজেক্ট অর্থাৎ কেমিস্ট্রি, ফিজিক্স অ্যান্ড বায়োলজি এবং স্ট্যাটিক জিকে, আর থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স। এগুলো মিলিয়ে তোমাদের নাম্বার থাকবে কটা, 40 মার্কসের কোশ্চেন থাকবে, 40টা কোশ্চেন থাকবে। ম্যাথের উপরে থাকবে 30টা কোশ্চেন এবং 30 মার্কস, আর ইংলিশের উপরে থাকবে 30টা কোশ্চেন, 30 মার্কস। তোমাদের এখন অলরেডি শুরু হয়ে গেছে জিকেজিএস আর ম্যাথের ক্লাস, এবং কিছুদিন পর থেকে তোমাদের ইংলিশ ক্লাসটাও কিন্তু শুরু করা হবে। তো টোটাল কোশ্চেনের সংখ্যা থাকবে কটা, টোটাল কোশ্চেন থাকবে 100টা কোশ্চেন থাকবে, 100 নাম্বারের কোশ্চেন থাকবে, এবং টাইম থাকবে ফুড এসআই এর মতো 1.5 ঘন্টা তোমরা টাইম পাবে। তো আশা করি সিলেবাস বুঝতে পেরেছো। এবার শুরু করছি তোমাদের 2019 সালে ফার্স্ট শিফটে জিকেজিএস এর যে কোশ্চেনগুলো এসেছিল সেই কোশ্চেনগুলো নিয়ে ব্যাখ্যা করব। তো ফার্স্ট কোশ্চেন দেখো, দিয়েছিল মহাত্মা গান্ধী তার অহিংস অসহযোগ আন্দোলন প্রথম কোথায় শুরু করেছিলেন। তো মহাত্মা গান্ধী তার যে অহিংস অসহযোগ আন্দোলন, বা কোশ্চেন এইভাবেও দিতে পারে, মহাত্মা গান্ধী তার প্রথম সত্যাগ্রহ কোথায় শুরু করেছিল। তো মহাত্মা গান্ধী তার প্রথম সত্যাগ্রহ বা প্রথম অহিংস অসহযোগ আন্দোলন শুরু করেছিল কোথায়, শুরু করেছিল সাউথ আফ্রিকাতে, দক্ষিণ আফ্রিকাতে। অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো সাউথ আফ্রিকাতে যে সমস্ত নিপীড়িত ভারতীয় সম্প্রদায়ের নাগরিকরা ছিল, তাদের অধিকার আদায়ের আন্দোলনে গান্ধীজি তার প্রথম অহিংস শান্তিপূর্ণ নাগরিক আন্দোলনের মতাদর্শ প্রয়োগ করেছিলেন। কবে নাগাদ, সেই 1893 থেকে 1914 সাল পর্যন্ত, যখন তিনি সাউথ আফ্রিকা ছিলেন সেই টাইম পিরিয়ডে। এরপর এই 1893 থেকে যখন তিনি সেই সাউথ আফ্রিকাতে অহিংস অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন, তখন 1894 সালে এসে গান্ধীজি একটা দলের প্রতিষ্ঠা করেন। সেটা কি, সেটা হলো নাটাল নাটাল ইন্ডিয়ান কংগ্রেস। নাটাল ইন্ডিয়ান কংগ্রেসের প্রতিষ্ঠা করেন, এবং এই সংগঠনের মাধ্যমে সেখানকার ভারতীয়দের রাজনৈতিকভাবে সংবদ্ধ করেন এবং বলেন যে আইন না মানার কারণে তাদের উপরে যদি অত্যাচার করে ইংরেজরা, সেটা তারা সহ্য করে নেবে, কিন্তু আইন তারা মানবে না। এটা ছিল নাটাল ইন্ডিয়ান কংগ্রেসের বক্তব্য। তো যাই হোক, এখান থেকে দুটো কোশ্চেন দেয়। একটা কোশ্চেন হলো এই যে যে কোশ্চেনটা এখানে আছে, যে মহাত্মা গান্ধী তার অহিংস অসহযোগ আন্দোলন প্রথম শুরু করেন কোথায়, প্রথম শুরু করেন দক্ষিণ আফ্রিকায়, বা গান্ধীজি তার প্রথম সত্যাগ্রহ কোথায় করেছিলেন, দক্ষিণ আফ্রিকায়। আরেকটা কোশ্চেন যেটা দেয়, গান্ধীজি ভারতের প্রথম সত্যাগ্রহ, গান্ধীজির গান্ধীজির ভারতে প্রথম সত্যাগ্রহ, প্রথম সত্যাগ্রহ কবে করেন এবং কোন সত্যাগ্রহ। তো 1917 সালে করেন, এবং প্রথম সত্যাগ্রহ কোনটা, বিহারের চম্পারণ সত্যাগ্রহ ছিল গান্ধীজির ভারতের প্রথম সত্যাগ্রহ। তাই কোশ্চেন ভালোভাবে খেয়াল করবে, গান্ধীজির প্রথম সত্যাগ্রহ বললে অ্যান্সার হবে দক্ষিণ আফ্রিকা, আর গান্ধীজির ভারতে প্রথম সত্যাগ্রহ বললে অ্যান্সার হবে চম্পারণ সত্যাগ্রহ 1917 সালে যেটা হয়েছিল। গান্ধীজি থেকে আরেকটা ফ্যাক্ট এখান থেকে রিলেট করো। গান্ধীজি সাউথ আফ্রিকা থেকে সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা থেকে টোটালি ইন্ডিয়াতে চলে আসেন, টোটালি ভারতে চলে আসেন কবে, কোন তারিখে, কোশ্চেন দেয়। তো ডেট এক্স্যাক্টলি মাথায় রাখতে হবে, 9 জানুয়ারি 1915 সালে গান্ধীজি সম্পূর্ণভাবে
সাউথ আফ্রিকা থেকে ইন্ডিয়াতে চলে আসেন এবং সেই কারণে 9 জানুয়ারি দিনটা একটা বিশেষ দিবস পালন করা হয়, সেটা কি প্রবাসী ভারতীয় দিবস। প্রবাসী ভারতীয় দিবস হিসাবে পালন করা হয় 9 জানুয়ারি। এছাড়া গান্ধীজি থেকে আরেকটা ফ্যাক্ট রিলেট করো। গান্ধীজি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের একবার মাত্র একবারের জন্য তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন এবং তিনি কোথায় প্রেসিডেন্ট হয়েছিলেন? 1924 সালে বেলগাঁও বেলগাঁওতে বা বেলগ্রাম বা বেলগাঁও অপশনে থাকবে। তো বেলগাঁও বা বেলগ্রামে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের একমাত্র একবারই প্রেসিডেন্ট হয়েছিলেন গান্ধীজি। চলে আসো পরের কোশ্চেন। ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের দিকে প্রহরায় মোতায়েন আছে কে? ইজি কোশ্চেন। তো ভারত বাংলাদেশ সীমান্তে, যারা ভারত বাংলাদেশ সীমান্তে থাকো তারা ইজিলি জানো যে ভারত বাংলাদেশ সীমান্তে বর্ডারকে সিকিউরিটি প্রদান করে কে? সিকিউরিটি প্রদান করে বিএসএফ, যার ফুল ফর্ম হলো বর্ডার সিকিউরিটি ফোর্স, বাংলাতে বলা হয় সীমান্ত সুরক্ষা বাহিনী। অপশন বি এর সঠিক অ্যান্সার হবে। শুধুমাত্র এইটুকু জানলে হবে না, বিএসএফ এর ব্যাপারে বা এখানে যে সমস্ত আধা সামরিক বাহিনীর নাম দেওয়া আছে প্রত্যেকটাই আমি এখান থেকে রিলেট করাবো। বিএসএফ এর ফুল ফর্ম আশা করি প্রত্যেকে জানো, বর্ডার সিকিউরিটি ফোর্স, লিখলাম না। বিএসএফ এর ইস্টাবলিশ কবে হয় এইটা একটুখানি মাথায় রাখবে, কোশ্চেন দিয়েছিল। বিএসএফ এর ইস্টাবলিশ হয় 1 ডিসেম্বর 1965 সালে বিএসএফ এর ইস্টাবলিশ করা হয়, অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সটি ইস্টাবলিশ হয়। আরেকটা কোশ্চেন মাথায় রাখবে, সমস্ত আধা সামরিক বাহিনীর ক্ষেত্রে একমাত্র আসাম রাইফেলস বাদ দিয়ে যে ম্যাক্সিমাম আধা সামরিক বাহিনীর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? হেডকোয়ার্টার কিন্তু নিউ দিল্লিতে অবস্থিত। অর্থাৎ বিএসএফ এর হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লিতে অবস্থিত। সিআরপিএফ এখানে দেখো অপশন সিতে আছে, এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে অবস্থিত। আইটিবিপি এরও হেডকোয়ার্টার নিউ দিল্লিতে অবস্থিত। এছাড়া বিএসএফ থেকে যে কোশ্চেনটা অনেকবার দিয়েছে সেটা হলো বিএসএফ এর মোটো কি? বিএসএফ এর মোটো হলো ডিউটি ডিউটি আনটু ডেথ। ডিউটি আনটু ডেথ, বা এইভাবে কোশ্চেন দেবে যে ডিউটি আনটু ডেথ এটা কার মোটো? অ্যান্সার হয়ে যাবে বর্ডার সিকিউরিটি ফোর্স, অর্থাৎ বিএসএফ এর মোটো। বিএসএফ এর ডিজি কিন্তু রিসেন্টলি চেঞ্জ হয়েছে, ডিরেক্টর জেনারেল, তার নাম কি? তার নাম হলো নিতিন আগারওয়াল। নিতিন আগারওয়াল হলেন বর্তমান বিএসএফ এর ডিরেক্টর জেনারেল। সিআরপিএফ সম্বন্ধে আলোচনা করে দিই। সিআরপিএফ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এর ফুল ফর্ম। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের হেডকোয়ার্টার এক্ষুনি বললাম, হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার অবস্থিত নিউ দিল্লিতে। এবং এর ডিজি পদে নিযুক্ত কে আছেন? এর ডিজি পদে নিযুক্ত আছেন অনিশ দয়াল সিং। অনিশ দয়াল সিং। এখান থেকে রিলেট করো, আইটিবিপি অর্থাৎ ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ, এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এরও হেডকোয়ার্টার অবস্থিত নিউ দিল্লিতে। এবং আইটিবিপির বর্তমান ডিজি পদে যিনি নিযুক্ত আছেন তার নাম কি? তার নাম হলো রাহুল রাসগোট্রা। রাহুল রাসগোট্রা। ভারতের সেনাবাহিনীর এখন যিনি জেনারেল পদে নিযুক্ত আছেন তার নাম কি? তার নাম হলো মানোজ পান্ডে। মানোজ পান্ডে হলেন ভারতের সেনাবাহিনী অর্থাৎ ইন্ডিয়ান আর্মির এখন বর্তমান জেনারেল। চলে আসো পরবর্তী কোশ্চেন। সংবিধানে 370 নম্বর ধারার অবলুপ্তির জন্য নিম্নলিখিত কোন রাজ্যের সাংবিধানিক বিশেষ মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে? এই কোশ্চেনটা বিভিন্ন এক্সামে, শুধুমাত্র পিএসসির কথা বলছি না, এসএসসির এক্সাম হোক বা পুলিশের এক্সাম হোক, বিভিন্ন এক্সামে কিন্তু বহুবার দিয়েছে। এবং 370 ধারা কোথা থেকে অবলুপ্তি করা হয়েছিল? জম্মু কাশ্মীর থেকে অবলুপ্তি করা হয়েছিল। তো এখন যদি এই 370 ধারা থেকে কোশ্চেন দেয়, এখন কোশ্চেন একটু হয়তো তোমাদের ডিটেলসে করতে পারে বা একটু ডেপথে বা একটু হার্ড লেভেলে করতে পারে, তখন দেবে এই 370 ধারার মধ্যে কি কি বলা ছিল। তো সেগুলো একটু ছোটভাবে আলোচনা করে দিচ্ছি। 370 ধারার মধ্যে জম্মু কাশ্মীরের অবভিয়াসলি স্পেশাল পাওয়ার ছিল। জম্মু কাশ্মীরের স্পেশাল স্পেশাল পাওয়ার অফ জম্মু কাশ্মীর ছিল। 370 ধারার মধ্যে ডুয়েল সিটিজেনশিপ। ডুয়েল সিটিজেনশিপ। ডুয়েল সিটিজেনশিপটা কি? ভারতের সিটিজেনশিপ তো অবভিয়াসলি আছে সেখানকার নাগরিকদের, তার পাশাপাশি
এই জম্মু কাশ্মীর স্টেটের জন্য কিন্তু একটা সিটিজেনশিপ হয়। যেমনটা তোমরা লক্ষ্য করবে যে আমেরিকার ক্ষেত্রে আমেরিকার কিন্তু একটা টোটাল ইউএস এর একটা সিটিজেনশিপ থাকে। এছাড়া আমেরিকার সেই ইউএস এর মধ্যে যে সমস্ত স্টেট গুলো আছে সেই স্টেটের জন্য আলাদা সিটিজেনশিপ থাকে। তো সেটা এই 370 ধারার জন্য ডুয়েল সিটিজেনশিপের সুবিধা তারা পেত, এই জম্মু কাশ্মীরের বাসিন্দারা। এছাড়া আর্টিকেল 360 কি বলা আছে? ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি। ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি এই ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি কিন্তু জম্মু কাশ্মীরে লাগু করা যাবে না। ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি কি লাগু হবে না, এই 370 ধারাতে বলা ছিল। এছাড়া 370 ধারাতে কি বলা ছিল? সেখানকার যারা মাইনরিটিস আছে, সেখানকার মাইনরিটিস অর্থাৎ জম্মু কাশ্মীরের মাইনরিটিস বলতে কারা কারা? হিন্দু, শিখ, এই সমস্ত যারা মাইনরিটিস যারা আছে তাদের জন্য কোনো রকম রিজার্ভেশন থাকবে না, এইটা বলা ছিল 370 নম্বর ধারাতে। এছাড়া অন্য রাজ্যের, সাপোজ ধরো পাঞ্জাবের হোক, হিমাচল প্রদেশের হোক, পশ্চিমবঙ্গের হোক, যে কোনো রাজ্যের, এই জম্মু কাশ্মীর বাদ দিয়ে যে কোনো রাজ্যের লোকেরা এই জম্মু কাশ্মীরের কোনো ল্যান্ড প্রপার্টি তারা কিন্তু কিনতে পারবে না, সেটাও বলা ছিল 370 নম্বর ধারাতে। এছাড়া বলা আছে জম্মু কাশ্মীরের কোনো মহিলা যদি বাইরের স্টেটের কোনো ব্যক্তির সাথে যদি বিবাহ করে, তাহলে সেই মহিলার জম্মু কাশ্মীরের যে সিটিজেনশিপ, এখানে এক্ষুনি বললাম না যে ডুয়েল সিটিজেনশিপ, একটা হলো পুরো ইন্ডিয়ার জন্য আর একটা হলো জম্মু কাশ্মীরের জন্য। তো জম্মু কাশ্মীরের সিটিজেনশিপটাকে কিন্তু অ্যাবলিশ করে দেওয়া হতো, সেটাকে রিমুভ করে দেওয়া হতো সেই মহিলার ক্ষেত্রে। এছাড়া এখানে রাইট টু এডুকেশন, রাইট টু এডুকেশন, এটাও কিন্তু এই 370 নম্বর ধারার জন্য জম্মু কাশ্মীরে অ্যাপ্লিকেবল ছিল না। তো এত কিছু জিনিস কিন্তু ছিল 370 নম্বর ধারাতে। এবং এই 370 নম্বর ধারা, এখান থেকে কোশ্চেন দিয়েছিল একটা এক্সামে, কবে অ্যাবলিশ করা হয়েছিল? 2019 সালে অ্যাবলিশ করা হয়েছিল। সালটা মনে রাখবে, যদি ডেট মনে রাখতে চাও তো ডেট হলো 5 আগস্ট। 5 আগস্ট 2019 সালে জম্মু কাশ্মীরের ওপর থেকে 370 ধারা তুলে দেওয়া হয়েছে। এবং সম্ভবত আমি সেদিন দেখছিলাম ইউটিউবে 370 নম্বর ধারার ওপর একটা মুভি রিলিজ করা হয়েছে, যদি পারো সেই মুভিটা দেখে নেবে। এখান থেকে আরেকটা কোশ্চেন দেয় 370 নম্বর ধারার পাশাপাশি পরবর্তী যে আর্টিকেল সেটা কি? সেটা হলো 371 নম্বর আর্টিকেল। কোশ্চেন দেবে এই 371 নম্বর আর্টিকেলের দ্বারা কোন দুটো রাজ্যকে স্পেশাল পাওয়ার প্রোভাইড করা হয়? যেমন 370 নম্বর ধারার দ্বারা জম্মু কাশ্মীরের উপরে স্পেশাল পাওয়ার প্রোভাইড করা হয়, তেমনি 371 নম্বর ধারায় কোন দুটো রাজ্যে? তো একটা হলো মহারাষ্ট্র আর একটা হলো গুজরাট এবং মহারাষ্ট্রের স্পেশাল পাওয়ার প্রোভাইড করে কোন আর্টিকেল? 371 নম্বর আর্টিকেল। চলে আসো পরবর্তী কোশ্চেন। মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় 30শে জানুয়ারি কত সালে? তো মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল 1948 সালে 30শে জানুয়ারি। অপশন বি এর সঠিক অ্যান্সার হবে। কোশ্চেন দেয় যে কে হত্যা করেছিল? হত্যা করেছিল নাথুরাম গডসে। নাথুরাম গোডসে গান্ধীজিকে গুলি করে হত্যা করেন 30শে জানুয়ারি 1948 সালে। চলে আসো পরবর্তী কোশ্চেন। রাফাল চুক্তির মাধ্যমে ভারত সরকার যা কিনবে তা হলো কি? তো প্রত্যেকেই জানো রাফাল চুক্তি নিয়ে অনেক রাজনীতি হয়েছে, বহুদিন ধরে নিউজ পেপারে বা সংবাদে ছিল। রাফালটা কি? রাফাল হলো যুদ্ধ বিমান। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। কোশ্চেন দেবে এই রাফাল বিমান ভারত কিনেছে কার কাছ থেকে? তো ভারত কিনেছে ফ্রান্সের কাছ থেকে রাফাল বিমান কিনেছে। কতগুলো রাফাল বিমান কিনেছে? এক্সাক্ট ডাটা জানতে চাইবে। 36টা রাফাল বিমান কিনেছে। কোশ্চেন দেবে এই যে রাফাল বিমান এটা বানিয়েছে কোন কোম্পানি? তো এটা বানিয়েছে ডেসল্ট এভিয়েশন।
ডেসল্ট অ্যাভিয়েশন কোম্পানি এই রাফাল বিমানকে বানিয়েছে। আচ্ছা, এখানে ডুবোজাহাজ থেকে আমি এখানে রিলেট করাচ্ছি প্রজেক্ট 75। প্রজেক্ট 75 এর আগে অনেকবার পড়িয়েছি প্রজেক্ট 75 এ কি বলা হয়েছে। তো প্রজেক্ট 75 এর অন্তর্গত এই 75 প্রজেক্ট 75 এর দ্বারা 6টা সাবমেরিনকে, 6টা ডুবোজাহাজকে ভারতের নৌবাহিনীতে অ্যাড করা হয়েছে। সেই 6টা ডুবোজাহাজ কোনটার পরে কোনটা অ্যাড হয়েছে সেটা কিন্তু মনে রাখার একটা সহজ পদ্ধতি বলেছিলাম। কি কি? কে কে কে, ভি ভি ভি। তো কে ফর কি? কে ফর হলো কালভারি। তো প্রথম যে ডুবোজাহাজ ভারতের নৌবাহিনীতে অ্যাড হয়েছে প্রজেক্ট 75 দ্বারা, সেটার নাম কি? সেটার নাম হলো কালভেরি। কালভেরির পরে অ্যাড হয়েছে খান্দেরি, তারপরে অ্যাড হয়েছে কারাঞ্জ, তারপর ভি ফর হলো ভেলা, ভি ফর ভাগির, অ্যান্ড লাস্ট ভি ফর লাস্ট যেটা অ্যাড হয়েছে সেটা কি? সেটা হলো ভাগশির। ভাগশির। এই 6টা যুদ্ধ জাহাজই কিন্তু ভারতের নৌবাহিনীতে অ্যাড হয়ে গেছে। তো কোশ্চেন দিতে পারে যে প্রথম যে যুদ্ধ জাহাজ অ্যাড হয়েছে তার নাম কি? তার নাম হলো কালভেরি। আর শেষ যে যুদ্ধ জাহাজ অ্যাড হয়েছে প্রজেক্ট 75 এর দ্বারা, তার নাম কি? তার নাম হলো ভাগশির। চলে আসো পরবর্তী কোশ্চেন। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা হলো ক্লার্কশিপ স্পেশাল ক্লাস, ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ারের ক্লাস দেখছো। এর পাশাপাশি এখানে আদার্স যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এক্সামের জন্য এই চ্যানেলে সিলেবাস ওয়াইজ সম্পূর্ণ ফ্রিতে লাইভ ক্লাস প্রোভাইড করা হয়। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাসটা থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং পরবর্তীতেও তোমরা ক্লাসটা দেখতে পারবে। এছাড়া এই এক্সামগুলোর জন্য আমাদের কিন্তু আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ অর্থাৎ হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। এই ব্যাচে অ্যাড হওয়ার একটাই বেনিফিট যে কখন কোন ক্লাস হবে, কোন দিন কোন ক্লাস হবে, বা ক্লাসের টাইমিং বা লিঙ্ক প্রোভাইড করা। এছাড়া এক্সাম ওরিয়েন্টেড কোনো ইনফরমেশন, কোনো নতুন নোটিফিকেশন বার হলে সেগুলোকে প্রোভাইড করা, সবকিছু ইনফরমেশন প্রোভাইড করা হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার জন্য নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ 9933434203, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদেরকে ইনফর্ম করো, তাহলেই তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট ব্যাচে তোমাদেরকে অ্যাড করে নেওয়া হবে এবং সেখান থেকে তোমাদেরকে গাইড করা হবে। এছাড়া এখানে আরো একটা ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন যে চ্যানেলটাতে ক্লাসটা দেখছো তার নাম হলো দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই প্রত্যেকটা এক্সামের জন্য জিকে জিএস এর ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস, রিজনিং এর ক্লাস অ্যান্ড ইংলিশের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এই চ্যানেল থেকে। এর পাশাপাশি শুধুমাত্র ম্যাথের টার্গেট ব্যাচ পিএসসি ক্লার্কশিপের জন্য, ম্যাথ টার্গেট ব্যাচ পিএসসি ক্লার্কশিপের জন্য ক্লাসটা পাবে তোমরা এই চ্যানেল থেকে। এটা বাদ দিয়ে বাদ বাকি সমস্ত ম্যাথের ক্লাস, সমস্ত এক্সামের জন্য ম্যাথের ক্লাস পাবে আমাদের অন্য চ্যানেল, নতুন চ্যানেল, তার নাম হলো ম্যাথস বাই সন্তু স্যার, এই ইউটিউব চ্যানেল থেকে। তাই প্রত্যেককে বলছি চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে রাখো, এবং তোমাদের সামনে যে এক্সামগুলো আসতে চলেছে তার জন্য প্রিপারেশন এখন থেকেই কিন্তু নিতে থাকো। চলে আসো পরবর্তী যে কোশ্চেন দিয়েছিল, গৌতম বুদ্ধের জন্ম স্থান হলো। তো গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছেন? জন্মগ্রহণ করেছেন নেপালের লুম্বিনীতে। কোথায়? নেপালের, নেপালের লুম্বিনীতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছেন। অপশন ডি এর সঠিক অ্যান্সার। আচ্ছা, গৌতম বুদ্ধের ব্যাপারে এখান থেকে কিছু ফ্যাক্ট রিলেট করা, এখান থেকে গৌতম বুদ্ধের উপর থেকে কোশ্চেন দেয় যে গৌতম বুদ্ধের ডাক নাম বা নিক নেম, নিক নেম কি কি ছিল? তো গৌতম বুদ্ধের নিক নেম ছিল সিদ্ধার্থ, সিদ্ধার্থ, তথাগত, শাক্যমুনি, শাক্যমুনি, বা লাইট অফ এশিয়া। একটা এক্সাম কোশ্চেন দিয়েছিল, লাইট অফ এশিয়া কাকে বলা হয়? বলা হয় গৌতম বুদ্ধকে। তো গৌতম বুদ্ধের নেম সিদ্ধার্থ, তথাগত, শাক্যমুনি বা লাইট অফ এশিয়া। কোশ্চেন দেবে যে গৌতম বুদ্ধের মায়ের নাম কি? গৌতম বুদ্ধের মা হলেন, তার নাম হলো মায়া দেবী, মায়া দেবী। অপশানে ফার্স্ট অপশানে থাকবে কি? ফার্স্ট অপশানে থাকবে গৌতমী। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট গৌতমী মেরে চলে আসবে, অ্যান্সার হয়ে যাবে ভুল। তো খেয়াল রাখবে গৌতম বুদ্ধের মা হলেন কে? মায়া দেবী। তো ইনি ছিলেন প্রকৃত মা। ইনি গৌতম বুদ্ধকে জন্ম দেওয়ার কিছুদিনের মধ্যেই কিন্তু মারা গিয়েছিলেন। তো এর ফলে গৌতম বুদ্ধ পালিত হয়েছিলেন
অন্য আরেকজন মায়ের কাছে। তো কোশ্চেন যদি দেয় গৌতম বুদ্ধের পালিত মাকে, তখন অ্যান্সার হবে কি, তখন অ্যান্সার হবে মহাপ্রজাপতি গৌতমী। মহাপ্রজাপতি গৌতমী হলেন গৌতম বুদ্ধের পালিত মা। আর আসল মা হলেন কে? আসল মা হলেন মায়া দেবী। গৌতম বুদ্ধের জন্ম হয় লুম্বিনীতে, এক্ষুনি বললাম। কবে জন্ম হয়েছিল? 623 বিসিতে গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল। কোশ্চেন দেবে গৌতম বুদ্ধের জ্ঞান প্রাপ্তি। গৌতম বুদ্ধের জ্ঞান প্রাপ্তি হয় কোথায়? তো গৌতম বুদ্ধের জ্ঞান প্রাপ্তি হয় বোধ গয়াতে। বোধ গয়াতে কোন বৃক্ষের নিচে? বোধি বৃক্ষের। বোধ গয়াতে বোধি বৃক্ষের নিচে গৌতম বুদ্ধের জ্ঞান প্রাপ্তি হয়। এখান থেকে কোশ্চেন তোমাদের দেবে যে গৌতম বুদ্ধ জ্ঞান প্রাপ্তি করার পর, আচ্ছা বোধ গয়াটা কোথায়? বোধ গয়া বিহারে অবস্থিত। বোধ গয়া কোথায় অবস্থিত? বিহারে অবস্থিত। এখান থেকে কোশ্চেন দেবে এই জ্ঞান প্রাপ্তির পর গৌতম বুদ্ধ তার প্রথম উপদেশ কোথায় দিয়েছিলেন, বা প্রথম উপদেশকে কি বলা হয়? কোশ্চেন দেবে গৌতম বুদ্ধের গৃহত্যাগের সিম্বল কি, বা গৃহত্যাগকে কি বলা হয়? আর কোশ্চেন দেবে গৌতম বুদ্ধের মৃত্যুকে কি বলা হয়? তো গৌতম বুদ্ধের উপদেশ, প্রথম উপদেশকে বলা হয় কি? উপদেশকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। ধম্মচক্র বা ধর্মচক্র প্রবর্তন। কোশ্চেন দেয় যে ধর্মচক্র প্রবর্তন বলতে গৌতম বুদ্ধের কি বোঝানো হয়েছে? অ্যান্সার হবে প্রথম উপদেশ। কোশ্চেন দেবে মহাবিনিষ্ক্রাম। মহাবিনিষ্ক্রাম বলতে কি বোঝানো হয়েছে? বোঝানো হয়েছে গৌতম বুদ্ধের গৃহত্যাগকে। কোশ্চেন দেবে মহাপরিনির্বাণ। মহাপরিনির্বাণ বলতে কি বোঝানো হয়েছে? বোঝানো হয়েছে গৌতম বুদ্ধের মৃত্যুকে বোঝানো হয়েছে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেটে দেখবে, বা তোমাদের 2022 সালে ডাব্লিউবিসিএস এর এক্সামে খুব সম্ভবত কোশ্চেন দিয়েছিল ধর্মচক্র মহাবিনিষ্ক্রাম বলতে কি বোঝানো হয়েছে? তো অ্যান্সার হবে গৌতম বুদ্ধের গৃহত্যাগকে বোঝানো হয়েছিল। তো কোশ্চেন দেবে যে গৌতম বুদ্ধের প্রথম যে উপদেশ, সেই প্রথম উপদেশ কোথায় তিনি দিয়েছিলেন? তো গৌতম বুদ্ধ তার প্রথম উপদেশ দিয়েছিলেন কোথায়? প্রথম উপদেশ দিয়েছিলেন সারনাথে। গৃহত্যাগ অর্থাৎ মহাবিনিষ্ক্রাম যাকে বলা হয়, এর সিম্বল কি? এর সিম্বল হলো ঘোড়া। আর মৃত্যুর অর্থাৎ মহাপরিনির্বাণের সিম্বল কি? সিম্বল হলো স্তূপ। এই দুটো এখান থেকে মাথায় রাখবে। আর এখান থেকে আরেকটা কোশ্চেন দেবে যে গৌতম বুদ্ধ কোথায় মারা গিয়েছিলেন? অর্থাৎ গৌতম বুদ্ধের মারা যাওয়াকে বলা হয় মহাপরিনির্বাণ। ইনি মারা গিয়েছিলেন কোথায়? ইনি মারা গিয়েছিলেন কুশিনাগার। কোথায় মারা গিয়েছিলেন? ইনি মারা গিয়েছিলেন কুশিনাগার। এখানে লিখে দিলাম কুশিনগরে ইনি মারা গিয়েছিলেন। গৌতম বুদ্ধ থেকে আরো দুটো ফ্যাক্ট রিলেট করো। কোশ্চেন দেবে যে গৌতম বুদ্ধের এই বৌদ্ধ ধর্ম গ্রহণ করা প্রথম মহিলাকে? তো বৌদ্ধ ধর্ম গ্রহণ করা প্রথম মহিলা হলেন এই গৌতম বুদ্ধের পালিত মা। তার নাম কি? মহাপ্রজাপতি গৌতমী। অর্থাৎ গৌতমী প্রথম মহিলা যিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। এবং কোশ্চেন দেবে সেকেন্ড মহিলা অর্থাৎ দ্বিতীয় মহিলাকে? তো দ্বিতীয় মহিলার নামটা মাথায় রাখবে। দ্বিতীয় মহিলার নাম হলো আম্রপালি। আম্রপালি হলেন দ্বিতীয় মহিলা যিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। এই যে এক্সট্রা ফ্যাক্ট গুলো লেখানো হচ্ছে, এগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করবে। এগুলো তোমরা কিন্তু পিডিএফ আকারে পাবে না, যেহেতু এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। প্রিভিয়াস ইয়ারের শুধুমাত্র কোশ্চেনটা আমি প্রোভাইড করিয়ে দেবো তোমাদের টেলিগ্রাম চ্যানেলে, যেখানে তোমাদের পিডিএফ প্রোভাইড করা হয়। কিভাবে পিডিএফ ডাউনলোড করবে আশা করি প্রত্যেকেই জানো, যে এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করবে, তার মধ্যে টেলিগ্রামের লিঙ্ক প্রোভাইড করা আছে, সেটার উপর ক্লিক করো। ক্লিক করলে টেলিগ্রামে জয়েন হতে পারবে এবং সেখান থেকে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা ডাউনলোড করে নিতে পারবে। প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে, বা যে ক্লাসগুলো চলছে, বা সামনে যে ক্লাসগুলো আসবে, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা ওই একটাই টেলিগ্রাম লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবে। চলে আসা পরের কোশ্চেন, বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রাম কোন জেলায় অবস্থিত?
তো বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রাম বর্তমানে পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। বিদ্যাসাগর জন্মগ্রহণ কবে করেছিলেন? ইনি জন্মগ্রহণ করেন বিদ্যাসাগর 1820 সালে। 1820 সালে 26শে সেপ্টেম্বর ইনি পশ্চিম মেদিনীপুরের বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে আরেকটা ফ্যাক্ট যেটা মাথায় রাখবে সেটা হলো ইনি বিধবা বিবাহ আইনের সূচনা করেছিলেন। বিধবা বিবাহ আইন, এই বিধবা বিবাহ আইনের সূচনা করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবং এই বিধবা বিবাহ পুনর্বিবাহ যে আইনটা, এই আইনটার খসড়া কে তৈরি করেন আর কে পাস করেন? এই দুটোও কিন্তু এক্সামে কোশ্চেন দেয় এবং ইম্পর্টেন্ট কোশ্চেন। তো বিধবা বিবাহ আইনের খসড়া তৈরি করেছিলেন কে? খসড়া তৈরি করেছিলেন লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি খসড়া তৈরি করেন এবং সেই খসড়াটা পাস করান কে? সেই খসড়াটা পাস করান লর্ড ক্যানিং। বিধবা বিবাহ আইন কবে এসেছিল, কবে লাগু হয়েছিল? এটা লাগু হয়েছিল 1856 সালে। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মদতে লর্ড ক্যানিং কিন্তু এই বিধবা বিবাহ আইনটাকে পাস করিয়েছিলেন। এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে আরো কিছু ফ্যাক্ট রিলেট করো। এনার বই, কিছু ফেমাস বই, তার মধ্যে প্রত্যেকেই জানো, আমরা ছোটবেলায় যেটা পড়ি সেটা হলো বর্ণ পরিচয়। বর্ণ পরিচয় কোশ্চেন দেয় এখান থেকে। দুটো কোশ্চেন আমি দেখেছি যে সহজ পাঠ কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের। ফার্স্ট অপশনে থাকবে বিদ্যাসাগর, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট বিদ্যাসাগর মেরে চলে আসবে। বা বর্ণ পরিচয় কার লেখা? ফার্স্ট অপশনে রবীন্দ্রনাথ দেবে, অপশন বি তে থাকবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট রবীন্দ্রনাথ মেরে চলে আসে। এটা কি বাই মিস্টেক মেরে আসে, সে জানে বর্ণ পরিচয় বিদ্যাসাগরের লেখা কিন্তু বাই মিস্টেক মেরে চলে আসে। তো এটা খেয়াল রাখবে এক্সাম হলে। তো বর্ণপরিচয় কার লেখা? বর্ণপরিচয় লেখা বিদ্যাসাগরের। এছাড়া বেতাল পঞ্চবিংশতি, বেতাল পঞ্চবিংশতি এটা কার লেখা? এটাও লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। আচ্ছা, এই দুটো বই এখান থেকে খেয়াল রাখো, দুটো বই কার লেখা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। চলে আসে পরের কোশ্চেন। নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে মুষ্টিযোদ্ধা? মুষ্টিযোদ্ধাকে ইংলিশে কি বলা হয়? বক্সার। তো কে বক্সার? তো এখানে যে চারটে অপশন আছে, চারটে অপশনের মধ্যে কেউই কিন্তু বক্সার নন। দিব্যেন্দু বড়ুয়া, ইনি হলেন চেস গ্র্যান্ডমাস্টার। চাঁদ রাম, ইনি একজন অ্যাথলিট। ইনি একজন অ্যাথলিট। মঞ্জু রানী জিমন্যাস্টিক করেন, জিমন্যাস্টিক। দীপা কর্মকার, ইনিও একজন ট্র্যাক অ্যাথলিট, ট্র্যাক অ্যাথলিট। তো এখানে কোশ্চেনটা ভুল ছিল 2019 সালে। এর মধ্যে কেউই কিন্তু বক্সিং করেন না, বক্সার নন। তো যাই হোক, এখান থেকে আমি রিলেট করাবো যে বক্সিং ফেমাস বক্সার কাদের নাম তোমরা মাথায় রাখবে। তো ফেমাস বক্সারের মধ্যে মহিলাদের মধ্যে হলেন মেরি কম। মেরি কমের নাম মাথায় রাখবে, ইনি একজন বক্সার। বিজেন্দ্র সিং, বিজেন্দ্র সিং আরেকজনের নাম মাথায় রাখবে বক্সিং থেকে, অমিত পাঙ্গাল। অমিত পাঙ্গাল, এরা প্রত্যেকেই হলেন, এর প্রত্যেকেই বক্সিং করেন, প্রত্যেকেই হলেন বক্সার। চলে আসো পরের কোশ্চেন। জয়দীপ মুখার্জি কোন খেলায় ভারতীয় দলে খেলেছেন? তো জয়দীপ মুখার্জি ভারতীয় দলে খেলেছেন টেনিস খেলায়। অপশন এ এর সঠিক অ্যান্সার। জয়দীপ মুখার্জি টেনিস একাডেমি তোমরা বিধাননগরের সল্টলেকে যেতে গেলে দেখতে পাবে। সল্টলেক সেক্টরটা আমার ঠিক মনে আসছে না, তো যাই হোক, বিধাননগর থেকে সল্টলেক সেক্টর 5-এ যেতে গেলে তোমাদের সামনে পড়বে এই জয়দীপ মুখার্জি টেনিস একাডেমি। তো যাই হোক, এখান থেকে বাকি অপশনগুলো রিলেট করায়। ব্যাডমিন্টনের সাথে কে কে সম্পর্কিত? তো ব্যাডমিন্টনের সাথে সাইনা নেওয়াল, সাইনা নেওয়াল, পিভি সিন্ধু, এরা ব্যাডমিন্টন খেলেন, ব্যাডমিন্টনের সাথে সম্পর্কিত। ক্রিকেট আলোচনা করছি না।
ফুটবল সুনীল ছেত্রী, গুরপ্রীত সিং সাধু, গুরপ্রীত সিং সান্ধু, আর বাইচুং ভুটিয়া, এরা ফুটবল খেলার সাথে সম্পর্কিত। আচ্ছা, টেনিসের সাথে জয়দীপ মুখার্জির পাশাপাশি আরো কিছু নাম মাথায় রাখবে। একজন হলেন লিয়েন্ডার পেস, মহেশ ভূপাতি, সানিয়া মির্জার নাম রিসেন্টলি হাইলাইট হয়েছিল, তো মাথায় রাখবে সানিয়া মির্জা। আরেকজনের নাম মাথায় রাখবে রোহান বোপান্না। এরা প্রত্যেকেই টেনিস খেলার সাথে সম্পর্কিত। ব্যাডমিন্টনের সাথে দুজন মাথায় রাখবে সাইনা নেওয়াল, আরেকজন হলেন পিভি সিন্ধু, আর ফুটবলের সাথে সুনীল ছেত্রী, গুরপ্রীত সিং সান্ধু অ্যান্ড বাইচুং ভুটিয়া। চলে আসো পরবর্তী কোশ্চেন। নিম্নে বর্ণিত নদীগুলোর মধ্যে কোন নদী ভারত বাংলাদেশ সীমা রেখা অতিক্রম করে না? তো গঙ্গা অবভিয়াসলি অতিক্রম করে, গঙ্গা পদ্মা হিসাবে বাংলাদেশে প্রবেশ করে, তিস্তাও বাংলাদেশে প্রবেশ করে ইন্ডিয়া থেকে, আত্রি এটাও বাংলাদেশে প্রবেশ করে না যেটা, সেটা হলো দামোদর নদী। অপশন ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। পরিবেশের সংরক্ষণের জন্য কোন ধরনের ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করার কথা ভাবা হচ্ছে? তো এটা প্রত্যেকেই জানে, ইজি কোশ্চেন, এর মতো ইজি কোশ্চেন হয় না। প্লাস্টিক ব্যাগের ব্যবহারটাকে বন্ধ করার চেষ্টা করা হচ্ছে, অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। নিম্নোক্ত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি সার্কের সদস্য নয়? সার্কের ফুল ফর্ম কি? এস ফর সাউথ, এ ফর এশিয়ান, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন, ফর আর ফর রিজনাল কর্পোরেশন। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কর্পোরেশন হলো সার্কের ফুল নেম। এর মধ্যে সার্কের সদস্য নয় যারা সার্কের ক্লাসটা করেছো, অর্থাৎ এর আগে যে তোমাদের ফুড এসআই এবং পিএসসি ক্লার্কশিপের ক্লাস একসাথে করাচ্ছিলাম, বা তোমাদের রিসেন্ট শুরু করেছি শুধুমাত্র ফুড এসআই এক্সাম হয়ে যাওয়ার পর ক্লার্কশিপের ক্লাস। তো সেখানে কিন্তু অলরেডি পড়ানো হয়ে গেছে সার্কের মেম্বার কান্ট্রি কারা কারা এবং কোনটা এক্সামে দেয়, সেটাও কিন্তু সেখানে আমি ডিনোট করে দিয়েছিলাম। সেটাই এখানে কোশ্চেনে আছে যে এর মধ্যে কোনটা সার্কের সদস্য নয়। তো সার্কের সদস্য কে কে আগে সেটা আগে জেনে নি। সার্কের টোটাল মেম্বার কতজন? সার্কের টোটাল মেম্বার হলো 8 জন। এই 8টা মেম্বার কান্ট্রি কে কে? ফার্স্ট মেম্বার ইন্ডিয়া। এবার ইন্ডিয়ার ম্যাপটা আমি এখানে ছোট করে আঁকছি, আঁকলে আশা করি বুঝতে পারবে। তো ইন্ডিয়া ফার্স্টে লিখলে সার্কের মেম্বার। এরপর সেকেন্ড মেম্বার কান্ট্রিকে ইন্ডিয়ার লেফট সাইডে অর্থাৎ পশ্চিম সাইডে যে সমস্ত ইন্ডিয়ার নেবার কান্ট্রি আছে, কি কি আছে? এখানে আছে পাকিস্তান আর এখানে আছে আফগানিস্তান। তাহলে আফগানিস্তান লেখো আর পাকিস্তান। এবার চলে আসো ইন্ডিয়ার সাউথ সেকশনে অর্থাৎ নিচের দিকে, এখানে কি আছে? এখানে আছে শ্রীলঙ্কা। তো এখানে লেখো শ্রীলঙ্কা। আর এইদিকে শ্রীলঙ্কা আরো নিচের দিকে, এখানে জায়গা নেই তাই বলে আমি এখানে আছি, এখানে ছোট ছোট যে দ্বীপ আছে যার সঙ্গে এখন ঝামেলা চলছে সেটা কি? মালদ্বীপ। এবার চলে আসো ভারতের উত্তর পূর্ব সাইডে, এখানে কি আছে? নেপাল। এখানে কি আছে? ভুটান। তো এখানে লেখো নেপাল, এই সাইডে লিখছি ভুটান। আর এখানে পশ্চিমবঙ্গের লাগোয়া করে আছে কি?
এখানে আছে বাংলাদেশ। এইভাবে ম্যাপের সাহায্যে মনে রাখবে, তাহলে তোমাদের সার্কের মেম্বার কান্ট্রি গুলো ইজিলি মনে থাকবে। নতুবা যদি মুখস্থ করতে যাও জিন্দেগিতে কিন্তু মুখস্থ হবে না। তো এই হলো 8টা মেম্বার কান্ট্রি। একটা ইন্ডিয়া, সেকেন্ড আফগানিস্তান, থার্ড পাকিস্তান, ফোর্থ শ্রীলঙ্কা, ফিফথ মালদ্বীপ, সেভেন্থ হলো সিক্সথ হলো নেপাল, সেভেন্থ ভুটান, এইট হলো বাংলাদেশ। এই 8টা মেম্বার কান্ট্রি হলো সার্কের মেম্বার কান্ট্রি। এবং যেটা বলেছিলাম যে এম ফর হবে কি, এম ফর হবে মালদ্বীপ। সেখানে তোমাদের কোশ্চেন দেবে যে এম ফর মায়ানমার, এবং অ্যান্সার কি হয়ে যাবে, মায়ানমার কিন্তু সার্কের সদস্য দেশ নয়। এম ফর কি হবে, মালদ্বীপ হবে সার্কের সদস্য কান্ট্রি। তো অপশন বি এর সঠিক অ্যান্সার হবে। যখনই সার্ক থেকে কোশ্চেন দেবে যে এর মধ্যে কোনটা মেম্বার কান্ট্রি নয়, তখনই আমি ম্যাক্সিমাম এক্সামের ক্ষেত্রে দেখেছি এই এম ফর মায়ানমার দেয়। তো এটা কিন্তু খেয়াল রাখবে যে সার্কের মেম্বার কান্ট্রি মায়ানমার নয়। কোশ্চেন দেবে সার্কের হেডকোয়ার্টার, সার্কের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? সার্কের হেডকোয়ার্টার অবস্থিত নেপালে, নেপালের রাজধানী কাঠমান্ডুতে। কাঠমান্ডু, নেপালের রাজধানী কাঠমান্ডুতে সার্কের হেডকোয়ার্টার অবস্থিত। চলে আসো পরবর্তী কোশ্চেন। নিম্নলিখিত দেশগুলোর মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয়? তো এর মধ্যে স্বাধীন রাষ্ট্র নয় সেটা হলো কি, সেটা হলো স্কটল্যান্ড। অপশন বি এর সঠিক অ্যান্সার হবে। তো স্কটল্যান্ড কেন স্বাধীন রাষ্ট্র নয়? 1706 সালে ট্রিটি অফ ইউনিয়ন, ট্রিটি অফ ইউনিয়ন 1706 সালে ট্রিটি অফ ইউনিয়ন পাস করে ইংল্যান্ড অ্যান্ড স্কটল্যান্ড এই দুটো মিলে গ্রেট ব্রিটেন, কে ইংল্যান্ড, ইংল্যান্ড অ্যান্ড স্কটল্যান্ড এই দুটো মিলে কি তৈরি হয়েছে? তৈরি হয়েছে গ্রেট ব্রিটেন। গ্রেট গ্রেট ব্রিটেন। তোমরা ওয়ার্ল্ড ম্যাপ লক্ষ্য করার সময় দেখবে যে স্কটল্যান্ড আর ইংল্যান্ডের মধ্যে এরকম ব্যাঁকিয়ে গ্রেট ব্রিটেন লেখা আছে, এবং এই গ্রেট ব্রিটেন লেখাটা এই দুটো কান্ট্রির মধ্যে, ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের মধ্যে থাকে। তো এখানে অ্যান্সার কি হয়ে যাচ্ছে, স্বাধীন রাষ্ট্র নয় কোনটা? স্বাধীন রাষ্ট্র নয় এর মধ্যে স্কটল্যান্ড। চলে আসো পরের কোশ্চেন। যে দেশ S-400 ক্ষেপণাস্ত্র, যে দেশ থেকে S-400 ক্ষেপণাস্ত্র কেনা হচ্ছে সেটা কোনটি? তো S-400 ক্ষেপণাস্ত্র কেনা হচ্ছে রাশিয়ার কাছ থেকে। অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে ঠিক কোন ব্যক্তির পরে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন? তো ডোনাল্ড ট্রাম্প হয়েছিলেন কার পরে? বারাক ওবামার পরে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন। এবং এখন প্রেসিডেন্ট হলেন জো বাইডেন। জো বাইডেন। কোশ্চেন দেবে যে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত আছেন? তার নাম হলো কমলা হ্যারিস। কমলা হ্যারিস। তো এখানে অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে বারাক ওবামা। চলে আসো পরের কোশ্চেন। ফরাসি দেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? তো ফরাসি দেশের বর্তমান রাষ্ট্রপতির নাম হলো ইমানুয়েল ম্যাক্রন। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো। আচ্ছা, এখান থেকে ইমানুয়েল ম্যাক্রন থেকে আরেকটা ফ্যাক্ট মাথায় রাখবে। এখান থেকে কোশ্চেন দিতে পারে তোমাদের যে 2024 সালে যে প্রজাতন্ত্র দিবস অর্থাৎ রিপাবলিক ডের যে কুচকাওয়াজ হয়েছে, সেই রিপাবলিক ডের কুচকাওয়াজে বিশিষ্ট অতিথি হিসাবে কে প্রেজেন্ট ছিলেন? তো অতিথি হিসাবে প্রেজেন্ট ছিলেন এই ইমানুয়েল ম্যাক্রন। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন কিন্তু প্রেজেন্ট ছিলেন 2024-এ রিপাবলিক ডের প্রধান অতিথি হিসাবে। আর 2023-এ প্রেজেন্ট ছিলেন কে, সেটা না মনে রাখলে হবে। প্রেজেন্ট ছিলেন আবদেল ফাতাহ আল সিসি, মিশরের রাষ্ট্রপতি প্রেসিডেন্ট। তিনি প্রেজেন্ট ছিলেন 2023-এ। তো যাই হোক, সেটা অনেক পুরনো হয়ে গেছে, ওটা না মনে রাখলে হবে। 2024-এ কে প্রেজেন্ট ছিলেন সেটা মাথায় রাখবে, ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন। চলে আসো পরের কোশ্চেন। লিওনেল মেসি কোন দেশের নাগরিক? প্রত্যেকেই জানে লিওনেল মেসি হলেন আর্জেন্টিনার নাগরিক। আর্জেন্টিনা দলের হয়ে তিনি খেলা করেন। অপশন বি এর সঠিক অ্যান্সার হবে। তো আর্জেন্টিনার এখান থেকে কোশ্চেন দিয়েছিল একটা এক্সামে, আর্জেন্টিনার ক্যাপিটাল কি? আর্জেন্টিনার ক্যাপিটাল হলো বুয়েনস এরিস। বুয়েনস এরিস। আর আর্জেন্টিনার কারেন্সি কি? আর্জেন্টিনার কারেন্সি হলো আর্জেন্টিনান পেসো। আর্জেন্টিনার পেসো হলো
আর্জেন্টিনা কারেন্সি। আচ্ছা, এখানে খেলার প্রসঙ্গ যেহেতু আসলো, এখান থেকে একটুখানি ফিফা মেন্স ওয়ার্ল্ড কাপটা ডিসকাস করে দিই। তো লাস্ট ফিফা মেন্স ওয়ার্ল্ড কাপ হয়েছিল কোথায়? হয়েছিল কাতার। কাতার বিশ্বকাপ কবে হয়েছিল? 2022 সালে কাতার বিশ্বকাপ হয়েছিল। এবং কাতার বিশ্বকাপের উইনার কে ছিল? উইনার ছিল এই আর্জেন্টিনা। আর্জেন্টিনা এই নিয়ে আর্জেন্টিনা কতবার জিতেছে? 3বার জিতেছে। আর যদি কোশ্চেন দেয় যে ফিফা মেন্স ওয়ার্ল্ড কাপে সব থেকে বেশি বার জিতেছে, ফিফা মেন্স ওয়ার্ল্ড কাপে বেশিবার জয়ী দেশ কোনটা, কান্ট্রি কোনটা বা টিম কোনটা? অ্যান্সার হবে ব্রাজিল। ব্রাজিল কতবার জিতেছে? ব্রাজিল 5বার জিতেছে। তো যাই হোক, কাতার বিশ্বকাপ 2022-এ জিতেছে আর্জেন্টিনা। রানার্স আপ টিম কে ছিল? রানার্স আপ টিম ছিল ফ্রান্স ছিল রানার্স আপ টিম। আর এখান থেকে কোশ্চেন দেবে এই কাতার বিশ্বকাপে গোল্ডেন বল, গোল্ডেন বুট আর গোল্ডেন গ্লোভ, এই তিনটে কে কে জিতেছে? তো গোল্ডেন বল জিতেছে কে? গোল্ডেন বল প্রত্যেকেই জানো, লিওনেল মেসি জিতেছে। গোল্ডেন বুট জিতেছে কিলিয়ান এমবাপে, বহুবার পড়িয়েছি। আর গোল্ডেন গ্লোভ জিতেছে আর্জেন্টিনারই যিনি গোলকিপার ছিলেন এমি মার্টিনেজ জিতেছে কি? গোল্ডেন গ্লোভ। তো এই ফ্যাক্টগুলো এখান থেকে মাথায় রাখবে। আর এর পরবর্তী যে বিশ্বকাপ ফিফা ওয়ার্ল্ড কাপ, অর্থাৎ ফিফা ওয়ার্ল্ড কাপ কবে হবে? এর পরবর্তী 4 বছর পর 2026 সালে। সেটা কোথায় হবে? সেটা 3টে কান্ট্রি মিলে হবে, খেয়াল রাখবে। ইউএসএ এর ওপরে কি আছে? কানাডা। ইউএসএ এর নিচে কি আছে? মেক্সিকো। তো ইউএসএ, কানাডা অ্যান্ড মেক্সিকো মিলিয়ে, এই 3টে দেশ মিলিয়ে হবে 2026-এর ফিফা মেন্স ওয়ার্ল্ড কাপ। চলে আসো পরের কোশ্চেন। 2019 সালে সাংবাদিকতায় ম্যাগসেসে পুরস্কার পেলেন কে? তো এটা 2019 সালের ঘটনা হলো, এখনো পর্যন্ত এই কোশ্চেনটা এক্সামে দেয়, যেহেতু একজন ইন্ডিয়ান পেয়েছিলেন 2019 সালে। কিন্তু এখন এই কোশ্চেনটা নাও দিতে পারে, কারণ 2023-এ রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ড আবার আরেকজন ইন্ডিয়ান পেয়েছেন। তো যাই হোক, 2019 সালে সাংবাদিকতা ম্যাগসেসে পুরস্কার কে পেয়েছিলেন এনডিটিভির অ্যাঙ্কার ছিলেন রবিশ কুমার। তিনি পেয়েছিলেন সাংবাদিকতায় ম্যাগসেসে অ্যাওয়ার্ড। অপশন বি এর সঠিক অ্যান্সার হবে। আর 2023-এ রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ড কে কে পেয়েছেন? এদের নাম তোমাদের মনে রাখতে হবে। 4জন পেয়েছেন, তার মধ্যে 2জনের নাম কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। একজন হলেন রাভি কান্নান আর, ইনি ভারতীয়, এনার নাম তো অবশ্যই মনে রাখতে হবে। এর পাশাপাশি আরেকজনের নাম যেটা মাথায় রাখতে হবে, সেটা হলো পূর্ভি রাজকান্ত। ইনি বাংলাদেশের বাসিন্দা, বাংলাদেশ। তো এই দুজনের নাম অবশ্যই মনে রাখতে হবে, রবি কান্নান আর পূর্ভি রাজকান্ত। এর পাশাপাশি আরো 2জন পেয়েছেন, একজন হলেন ইগোনিও লিমস, টিমর লেস্টের বাসিন্দা। আরেকজন হলেন মারিয়াম কোরোনেল ফেরারার, ইনি ফিলিপিন্সের বাসিন্দা। তো এই 4জন 2023-এ রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছে। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা তোমাদের মাথায় রাখতে হবে, সেটা হলো রাভি কান্নান এনার নামটা, আর পূর্ভি রাজকান্ত এনার নামটা। চলে আসো পরের কোশ্চেন। নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে 2019 সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছেন? তো 2019 সালের কোশ্চেন নাও মনে রাখলে হবে, তবু অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে পিটার হ্যাঙ্কে। তোমাদের মাথায় রাখতে হবে লাস্ট নোবেল প্রাইজ লিটারেচারে সাহিত্যে কে পেয়েছে, অর্থাৎ 2023-এ সাহিত্যে কে পেয়েছে, এই কোশ্চেনটা তোমাদের
ফুড এসআইয়ের এক্সামে কিন্তু দিয়েছিল। ফুড এসআইয়ের সম্ভবত সেকেন্ড শিফটের কোশ্চেন পেপার দেখছিলাম, সেখানে দিয়েছিল। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে জন ফসে সাহিত্যে 2023 সালে নোবেল প্রাইজ পেয়েছে। আচ্ছা, নোবেল প্রাইজ থেকে এখানে আমি কিছু ফ্যাক্ট তোমাদের রিলেট করাবো। নোবেল পুরস্কার, নোবেল প্রাইজ, নোবেল প্রাইজ দেওয়া শুরু হয় কবে? ফার্স্ট দেওয়া হয় কবে? দেওয়া শুরু হয় 1901 সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। কার স্মরণে দেওয়া হয়? আলফ্রেড আলফ্রেড নোবেল, আলফ্রেড নোবেলের স্মরণে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। নোবেল পুরস্কার কোন কোন বিভাগে দেওয়া হয়? দেওয়া হয় লিটারেচার, 6টা বিভাগে দেওয়া হয়, খেয়াল রাখবে। লিটারেচার, মেডিসিন, লিটারেচার, মেডিসিন, ফিজিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, পিস, আরেকটা হলো ইকোনমিক্স, ইকোনমিক্স। তো এই 6টা বিভাগের ওপরে কিন্তু নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। এর মধ্যে এই ওপরের 5টা বিভাগ, এই 5টা বিভাগের নোবেল পুরস্কার 1901 সাল থেকে দেওয়া শুরু হয়েছিল, কিন্তু 1968 সাল থেকে ইকোনমিক্সের ওপরে নোবেল পুরস্কার দেওয়া কিন্তু শুরু হয়। তো এই কোশ্চেনটাও কিন্তু মাথায় রাখবে যে ইকোনমিক্সের ওপরে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় কবে থেকে? 1968 সাল থেকে। কোশ্চেন দেবে যে শান্তির ওপরে নোবেল পুরস্কার দেওয়া হয় কোথা থেকে? তো শান্তির ওপরে নোবেল পুরস্কার দেওয়া হয় ওসলো, নরওয়ের ওসলো থেকে। আর শান্তি বাদ দিয়ে বাকি যে সমস্ত ডিপার্টমেন্ট বললাম, অর্থাৎ লিটারেচার, মেডিসিন, ফিজিক্স, কেমিস্ট্রি, ইকোনমিক্স, এগুলোর নোবেল পুরস্কার দেওয়া হয় কোথা থেকে? এগুলোর ওপরে নোবেল পুরস্কার দেওয়া হয় স্টকহোম, সুইডেনের স্টকহোম থেকে। স্টকহোম, সুইডেন, সুইডেনের স্টকহোমের থেকে। তো ওই কোশ্চেনটা মাথায় রাখবে, এখান থেকে কিন্তু কোশ্চেন দেয় নোবেল প্রাইজের স্ট্যাটিক ফ্যাক্টের উপর থেকে। তো চলে আসো পরের কোশ্চেন। বর্তমানে চীনে হংকং ছাড়া আর কতগুলো সার্স আছে? তো হংকং ছাড়া আরেকটা সার্স, মানে চীনে দুটো সার্স আছে। দুটো সার্স কি কি? একটা তো হলো হংকং, হংকং যেটা কোশ্চেনে বলাই আছে। আরেকটা কি হলো কি? আরেকটা হলো ম্যাকাও, আরেকটা হলো ম্যাকাও। তো হংকং ছাড়া আর কতগুলো? হংকং ছাড়া আর একটা। আর যদি দিত টোটাল কটা, তখন হবে দুটো। তো কোশ্চেন খেয়াল রাখবে যে কোশ্চেন কি জানতে চাইছে। এখানে বলেছে হংকং ছাড়া, তো হংকং ছাড়া আর একটা সার্চ কোনটা? আর একটা সার্চ হলো ম্যাকাও সার্চ। চলে আসো পরের কোশ্চেন। নিচে উল্লেখিত দেশগুলোর মধ্যে কোন দেশটা 2019 সালে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয়লাভ করেছে? তো কোশ্চেনটা অনেক পুরানো কোশ্চেন, যেহেতু 2019 সালে পিএসসি ক্লার্কশিপের কোশ্চেন, সেই রেসপেক্টে তখনকার কারেন্ট অ্যাফেয়ার ছিল এটা। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 2019 সালে জিতেছিল ইংল্যান্ড, অপশন বি এর সঠিক অ্যান্সার। কিন্তু এখন যদি কোশ্চেন দেয় এখান থেকে, এখন কোশ্চেন দেবে যে 2023 সালের উইনারকে। 2023 সালে, আশা করি প্রত্যেকেই জানো, 2023 সালের উইনার হলো অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া। 2023 সালে এই খেলাটা কোথায় আয়োজন করা হয়েছিল? কোথায় হোস্ট হয়েছিল? তো আয়োজন করা হয়েছিল আমাদের ইন্ডিয়াতে। ইন্ডিয়া হয়েছিল রানার্স আপ, আর অস্ট্রেলিয়া কিন্তু জিতেছিল এই 2023 সালে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। আচ্ছা, এখান থেকে কোশ্চেন দেবে যে এর পরবর্তী মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কবে হবে? 4 বছর পর, 2027 সালে। 2027 সালে যে মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হবে তার আয়োজন কোথায় হবে? তার আয়োজনও কিন্তু 3টে কান্ট্রি মিলিয়ে করবে। কে কে? এক হলো সাউথ আফ্রিকা, নামিবিয়া, আরেকটা হলো জিম্বাবুয়ে। সাউথ আফ্রিকা, নামিবিয়া আর জিম্বাবুয়ে, এই 3টে কান্ট্রি মিলে 2027 সালে মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপের আয়োজন করবে। চলে আসো পরের কোশ্চেন। 2016 সালে অলিম্পিক গেমস যে শহরে অনুষ্ঠিত হয় সেটি হলো কোনটি? তো 2016 সালে অলিম্পিক গেমস আয়োজন হয়েছিল কোথায়? ব্রাজিলের রিও ডি জেনেরোতে, অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এরপরে দুটো অলিম্পিক আসতে চলেছে। একটা 2020 সালের
সামার অলিম্পিক হয়ে গেছে 2020-তে। সামার অলিম্পিক 2020-তে হয়নি যদিও, সেটা হয়েছিল 2021 সালে কোভিডের কারণে। আচ্ছা, অলিম্পিক দুটো হয়, একটা হলো সামার অলিম্পিক আর একটা হলো উইন্টার অলিম্পিক। তো রিও ডি জেনেরোর পরে সামার অলিম্পিক 2020-তে হওয়ার কথা ছিল কোথায়? টোকিওতে, যেটা 2021 সালে হয়েছে। টোকিও কোথায়? টোকিও জাপানের টোকিওতে হয়েছে। এবং এর পরবর্তী যে সামার অলিম্পিক সেটা হবে কবে? 2024 সালে। কোথায় হবে সেটা? সেটা হবে প্যারিসে, ফ্রান্সে, এই বছরই হবে। আর লাস্ট উইন্টার অলিম্পিক হয়েছে কবে? 2022 সালে। কোথায় হয়েছে? বেইজিং, চায়নাতে। এবং এর পরবর্তী অলিম্পিক গেমস হবে কবে? 2026 সালে। কোথায় হবে? ইটালির মিলান শহর, ইটালি। ইটালির মিলান শহরে এর পরবর্তী সামার অলিম্পিক হবে। তো 2024 সালে, এই বছর যেহেতু অলিম্পিকের আয়োজন হবে, তো এখান থেকে কোশ্চেন দেবে যে ম্যাসকট কি? তো 2024-এর ম্যাসকট কি? 2024-এর ম্যাসকট হলো ফ্রিজেস। আর 2024-এর অলিম্পিক গেমসের মোটো কি? মোটো হলো গেমস ওয়াইড ওপেন হলো এর মোটো। এখান থেকে কোশ্চেন দিতে পারে যে এর পরবর্তী সামার অলিম্পিক, অর্থাৎ 2024-এর পরে 2028 সালে সামার অলিম্পিক কোথায় আয়োজন হবে? সেটা কিন্তু ঘোষণা হয়ে গেছে, সেটা আয়োজন হবে লস অ্যাঞ্জেলেস। এবং এই 2028-এর অলিম্পিক থেকে টি-20 ক্রিকেট, প্রথমবার টি-20 ক্রিকেট খেলা শুরু হবে এই অলিম্পিক গেমসে। চলে আসো। আচ্ছা, এখান থেকে কোশ্চেন দিতে পারে যে তোমাদের প্রথম অলিম্পিক গেমস কোথায় আয়োজন হয়েছিল? প্রথম সামার অলিম্পিক গেমস, প্রথম সামার অলিম্পিক গেমস আয়োজন হয় 1896 সালে। কোথায়? এথেন্স, গ্রিসের এথেন্স শহরে। আর প্রথম উইন্টার অলিম্পিক্স কোথায় আয়োজন হয়? 1900 সালে। এবং সেটা কোথায়? সেটাও আয়োজন হয়েছিল প্যারিস, ফ্রান্সে আয়োজন হয়েছিল। চলে আসো পরের কোশ্চেন, লোকসভার আসন সংখ্যা কটা? তো লোকসভার আসন সংখ্যা 545টা 2019-এর রেসপেক্টে। অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। 104তম অ্যামেন্ডমেন্ট 2019 সালে হয়েছিল। 104 অ্যামেন্ডমেন্ট, এই 104তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে লোকসভায় যে দুজন অ্যাংলো ইন্ডিয়ানের পদকে কিন্তু খারিজ করে দেওয়া হয়েছিল। এবং খারিজ করে দিয়ে এখন যদি কোশ্চেন দেয় যে এখন বর্তমানে লোকসভার টোটাল স্ট্রেংথ কটা? তো টোটাল স্ট্রেংথ হবে 550টা, যার মধ্যে আগে ছিল 552টা, যার মধ্যে দুটো কিন্তু অ্যাংলো ইন্ডিয়ান চলে গেছে, মানে রদ করে দেওয়া হয়েছে, যার ফলে এখন টোটাল স্ট্রেংথ হয়েছে 550টা। এবং যার মধ্যে এখন কতগুলো সদস্য? এখন হলো 545টা সদস্য। কোশ্চেন দিতে পারে যে রাজ্যসভার টোটাল স্ট্রেংথ কত? তো রাজ্যসভার টোটাল স্ট্রেংথ কটা? টোটাল স্ট্রেংথ হলো 250টা। এটা দুটো ভাগে বিভক্ত, 238 প্লাস 12। এই 12 জন কি? 12 জন হলো মনোনীত, 12 জন হলো নমিনেটেড, আর 238 জন কি? 238 জন হলো ইলেক্টেড। এবং এখন বর্তমান রাজ্যসভার টোটাল মেম্বার যদি কোশ্চেন দেয়, এটা কিন্তু বললাম টোটাল স্ট্রেংথ, ম্যাক্সিমাম স্ট্রেংথ। আর এখন কতজন টোটাল মেম্বার? এখন রাজ্যসভার টোটাল মেম্বার 245টা। চলে আসো পরের কোশ্চেন, আন্তর্জাতিক অর্থ ভান্ডারে বর্তমান সভাপতির নাম কি? তো আন্তর্জাতিক অর্থ ভান্ডারে বর্তমান সভাপতি হলেন ক্রিস্টালিনা জর্জিভা। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আন্তর্জাতিক অর্থ ভান্ডার, অর্থাৎ ইংলিশে বলা হয় কি IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো
তো এর হেডকোয়ার্টার আমেরিকার ওয়াশিংটন ডিসি। আমেরিকার ওয়াশিংটন ডিসিতে আইএমএফ এর হেডকোয়ার্টার অবস্থিত। এর ফরমেশন হয় কবে? আইএমএফ এর ফরমেশন হয় 1945 সালে। আইএমএফ এর বর্তমান ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত আছেন? তো সেটাই কোশ্চেন ছিল। অ্যান্সার হবে ক্রিস্টালিনা জর্জিভা। কোশ্চেন দেবে আইএমএফ এর ফার্স্ট ডেপুটি এমডি। আইএমএফ এর ফার্স্ট ডেপুটি এমডি পদে কে নিযুক্ত আছেন? তো তার নাম হলো গীতা গোপীনাথ। গীতা গোপীনাথ। কোশ্চেন দেবে যে আইএমএফ এর চিফ ইকোনমিস্ট পদে কে নিযুক্ত আছেন? তো আইএমএফ এর চিফ ইকোনমিস্ট পদে নিযুক্ত আছেন পেইরি অলিভিয়ার গৌরাঞ্চিস। চলে আসো পরবর্তী কোশ্চেন। সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো সদর দপ্তর অবস্থিত কোথায়? জেনেভাতে অবস্থিত। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেনে চলে আসো। ভারতের রাষ্ট্রপতি হওয়ার আগে প্রণব মুখোপাধ্যায় নিম্নলিখিত মন্ত্রকগুলির মধ্যে কোনটির দায়িত্বে কখনো ছিলেন না? তো প্রণব মুখার্জি ডিফেন্স মিনিস্টার ছিল, প্রতিরক্ষা মন্ত্রী ছিল, অর্থমন্ত্রী ছিল, বিদেশ মন্ত্রী ছিল, তিনি রেল মন্ত্রী কখনো ছিলেন না। অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরবর্তী কোশ্চেনে আসো। পলাশির যুদ্ধ কবে হয়েছিল? তো এক্সাক্ট ডেট মাথায় রাখতে হবে। পলাশির যুদ্ধ হয়েছিল 1757 সালে। কবে? 23 জুন 1757 সালে পলাশির যুদ্ধ হয়েছিল। অপশন এ এর সঠিক অ্যান্সার হবে। কার কার মধ্যে হয়েছিল? তো ইংরেজ এবং সিরাজ উদ্দৌলাদের মধ্যে। ইংরেজ এবং সিরাজ উদ্দৌলার মধ্যে হয়েছিল। ইংরেজদের তরফ থেকে কে লড়াই করেছিল? রবার্ট ক্লাইভ। তো অনেক সময় কোশ্চেন থাকে রবার্ট ক্লাইভ এবং সিরাজ উদ্দৌলার মধ্যে হয়েছিল কি পলাশির যুদ্ধ। কোশ্চেন দেবে এই পলাশির যুদ্ধ পলাশি নামক যে স্থানে হয়েছিল সেটা পশ্চিমবঙ্গের কোন জেলাতে অবস্থিত? তো পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে অবস্থিত। চলে আসো পরের কোশ্চেন। প্রথম এশিয়ান গেমস ক্রীড়া প্রতিযোগিতা যে শহরে হয়েছিল সেটি হলো কোনটি? তো প্রথম এশিয়ান গেমস হয়েছিল, ফার্স্ট এশিয়ান গেমস আমাদের ইন্ডিয়াতে নিউ দিল্লিতে হয়েছিল। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। কবে হয়েছিল ফার্স্ট এশিয়ান গেমস? 1951 সালে ফার্স্ট এশিয়ান গেমস আমাদের নিউ দিল্লি ইন্ডিয়াতেই হয়েছিল। এখান থেকে কোশ্চেন দেবে যে লাস্ট এশিয়ান গেমস কবে হয়? তো লাস্ট এশিয়ান গেমস হয়েছে 2022 সালে। লাস্ট এশিয়ান গেমস এর আয়োজন কে করেছিল? আয়োজন করেছিল চায়না। চায়নার কোথায়? চায়নার হংজাও চায়নার হংজাওতে 2022-এ এশিয়ান গেমস এর আয়োজন হয়। এর পরবর্তী এশিয়ান গেমস হবে কত বছর পরে? 4 বছর পরে। কোথায়? 2026 সালে। আয়োজন করেছিল কে? আয়োজন করেছিল জাপান। জাপানের কোথায়? জাপানের নাগোয়াতে পরবর্তী এশিয়ান গেমস এর আয়োজন হবে 2026 সালে। চলে আসো পরবর্তী কোশ্চেন। 2019 সালে ইস্টার রবিবারে আত্মঘাতী বোমার বিস্ফোরণ হয় কোথায়? তো এটা হয়েছিল কলম্বোতে, শ্রীলঙ্কার কলম্বোতে হয়েছিল। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরবর্তী কোশ্চেনে আসো। দ্য থার্ড পিলার বইটা লেখক কে? এইটা কিন্তু অনেকবার তোমাদের পড়িয়েছি। দ্য থার্ড পিলার বইটা লিখেছেন কে? আরবিআই গভর্নর রঘুরাম রাজন। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। অমর্ত্য সেনের ফেমাস বই দ্য আর্গুমেন্টিভ ইন্ডিয়ান। দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান হলো অমর্ত্য সেনের লেখা বই। পদ্মা দেশাইয়ের লেখা বইয়ের নাম হলো ওয়ার্ক উইদাউট ওয়েজেস। ওয়ার্ক উইদাউট ওয়েজেস। জগদীশ ভগবতীর লেখা বই হলো ইনডিফারেন্ট অফ গ্লোবালাইজেশন। ইনডিফারেন্ট অফ
গ্লোবালাইজেশন। চলে আসো পরের কোশ্চেন, 2019 সালে বিশ্ব ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলাদের একক সেরার সম্মান লাভ করেন কে? তো 2019 সালে এই সম্মান পেয়েছিলেন কে? পিভি সিন্ধু। অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার ছিল। কোশ্চেন এখন দেবে যে 2023 সালে মহিলা একক অর্থাৎ ওমেন্স সিঙ্গেল ব্যাডমিন্টন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ব্যাডমিন্টন প্রতিযোগিতায়, বিশ্ব ব্যাডমিন্টন প্রতিযোগিতায় কে অ্যাওয়ার্ড পেয়েছেন বা কে হয়েছেন? তো অ্যান্সার হবে আনসি ইয়ং। আনসি ইয়ং। আর যদি কোশ্চেনটা দেয় যে 2023-এ মেন্স সিঙ্গেলের কে হয়েছেন, মেন্স সিঙ্গেল ব্যাডমিন্টন প্রতিযোগিতায় সেরা পুরুষ হিসাবে কে সম্মান পেয়েছেন? তো তখন অ্যান্সার হবে কি? তখন অ্যান্সার হবে কুনলাভাট বিদিত সারান। কুনলাভাট বিদিত সারান। চলে আসো পরবর্তী কোশ্চেন, নিম্নোক্ত কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়েছিল? তো ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়েছিল মুজাফফরপুর জেলে। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে বিহারের মুজাফফরপুর জেলে। কবে ফাঁসি দেওয়া হয়েছিল? 1908 সালে 11 আগস্টে ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়েছিল। চলে আসো পরের কোশ্চেন, দলাই লামার বাসস্থান কোথায়? তো দলাই লামার বাসস্থান হলো ম্যাকিলিওরগঞ্জ ধর্মশালা। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গে কতগুলো জেলা আছে? তো এখানে যে চারটে অপশনের কোনোটাই হবে না, কোশ্চেনটা ভুল ছিল। অ্যান্সার হবে পশ্চিমবঙ্গে টোটাল জেলার সংখ্যা কটা? টোটাল জেলার সংখ্যা হলো 23টি। চলে আসো পরের কোশ্চেন, বালাকোট জায়গাটা অবস্থান কোথায়? তো বালাকোট জায়গাটা পাকিস্তানে অবস্থিত, পাকিস্তানের উত্তর পশ্চিমে। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরবর্তী কোশ্চেনে আসো, ফিজি রাষ্ট্রের অবস্থান কোথায়? তো ফিজি এটা অবস্থিত অস্ট্রেলিয়ার ওপরে, যে নিউজিল্যান্ড আছে সেই নিউজিল্যান্ডের ওপরে ছোট একটা দ্বীপ হলো ফিজি। তো ফিজি কান্ট্রি কোথায়? ফিজি কান্ট্রি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। ফিজি থেকে আরেকটা ফ্যাক্ট মাথায় রাখবে যে 2023 সালে ওয়ার্ল্ড হিন্দি কনফারেন্স এটার আয়োজন কোথায় হয়েছিল? এর আয়োজন অর্থাৎ এর হোস্ট কোথায় হয়েছিল? এর আয়োজন হয়েছিল ফিজি কান্ট্রিতে, ফিজিতে আয়োজন হয়েছিল। চলে আসো পরের কোশ্চেন, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ইউনিয়ন টেরিটরি নয়? ইজি কোশ্চেন, ইউনিয়ন টেরিটরি নয় কোনটা? ত্রিপুরা হলো ইউনিয়ন টেরিটরি নয়, ত্রিপুরা একটা স্টেট। অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে আসো, হাউদি মোদি অনুষ্ঠানটি যে শহরে হয়েছিল সেটি হলো হিউস্টন। হিউস্টনে আয়োজন হয়েছিল। অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এবং হাউদি মোদির অনুকরণে আরেকটা অনুষ্ঠান আমাদের ভারতে হয়েছিল, তার নাম কি ছিল? তার নাম ছিল নমস্তে ট্রাম্প। এই নমস্তে ট্রাম্পের আয়োজন কোথায় হয়েছিল? বিশ্বের সব থেকে বড় ক্রিকেট স্টেডিয়াম নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম। নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম, নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে হয়েছিল নমস্তে ট্রাম্প অনুষ্ঠানটি। এবং এটা কোথায় অবস্থিত? এই নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম এটা গুজরাটে অবস্থিত। গুজরাটের কোথায়? গুজরাটের আহমেদাবাদ, যেটা বিশ্বের সব থেকে বড় ক্রিকেট স্টেডিয়াম। চলে আসো পরের কোশ্চেন, নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে একজন প্রসিদ্ধ ভাস্কর নন? অ্যান্সার হবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। কারণ ইনি একজন কিন্তু সাহিত্যিক, একজন লেখক, ইনি ভাস্কর নন। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো তোমাদের লাস্ট কোশ্চেন, পিএসসি ক্লার্কশিপ 2019-এর ফার্স্ট শিফটের গ্রেটা থুনবার্গ হলেন কে? তো গ্রেটা থুনবার্গ হলেন একজন কম বয়সী আবহাওয়ার ধ্বংস রোধে সক্রিয় একজন কর্মী। অর্থাৎ অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো আজকের ক্লাসে তোমাদের এই 40টা কোশ্চেন ছিল প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে, যেটা তোমাদের ক্লার্কশিপ 2019-এ ফার্স্ট শিফটে এক্সামে হয়েছিল। আর নেক্সট তোমাদের কালকে
সেকেন্ড শিফটে যে এক্সামে 40টা কোশ্চেন ছিল সেই কোশ্চেনগুলো করানো হবে। এবং আজকের ক্লাসে যদি কোথাও কোনো ডাউট থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি তোমাদের কোনো রকম কোনো কোশ্চেন নিয়ে সমস্যা থাকে সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, তোমরা তোমাদের পরবর্তী ক্লাসে সেটা কিন্তু তোমাদের সলভ করিয়ে দেওয়া হবে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আজকের ক্লাস এই পর্যন্ত। ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা পিএসসি ক্লার্কশিপ বা আদার্স এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখাবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।